নমস্কার, আশা করি সকলে স্নেহ স্ট্রাগলে মিলেমিশে ভালো আছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, কারণ ইতিমধ্যেই আমাদের চ্যাট বক্স আপনাদের শুভেচ্ছায় এবং জিজ্ঞাসায় ভরে গেছে। তো সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা খুব কমন প্রশ্ন আছে, সেটা আমরা যে কজন বাবা মা আছি আর কি, আমাদের প্রত্যেকেরই আজকের দিনে দাঁড়িয়ে খুব রেলিভেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে বাচ্চাদেরকে আমরা মোবাইল ফোন থেকে কি করে দূরে রাখবো। এবার এরকম মানে প্রযুক্তিতে যেরকম ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে এইরকম মানে একটা ডিজিটাল যুগে তোমার কি মনে হয় যে এটা সম্ভব? মানে যদি সম্ভব হয় তাহলে মানে কিভাবে সেটা করতে পারি আমরা? প্রথমত জানাই যে সুপর্ণার সাথে আমি একদম সহমত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবারে যে প্রশ্নটায় আসি, যে সত্যি কথা বলতে কি, যে প্রযুক্তিবিদ্যা নিয়েই আমাদের জীবন, টেকনোলজি ছাড়া তো আমরা থাকতে পারবো না। তো এবার আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি বাচ্চাদের জীবনে মোবাইলটা চলে আসে কিভাবে। বাচ্চারা তো নিজেরা নিয়ে আসে না, মোবাইলটা চলে আসে তাদের লাইফে। এখন দেখা যায় যে বাচ্চাদের শুরুই হয়, তারা যখন জন্মায় তখন থেকেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ছবি তুলতে শুরু করি, হসপিটাল থেকে একদম নিউবর্ন বাচ্চাদের। তো অনেকটা তারা কিন্তু নর্মালাইজড হয়ে যায় যে এই মোবাইল জিনিসটায়। একটু বড় হওয়ার সাথে সাথে তারা যখন বড় হচ্ছে, প্রত্যেকটা ডেভেলপমেন্টাল স্টেজে আমরা তাদের সেটা ছবি তুলে রাখতে চাই এবং সেটা খুব নর্মাল। তো তারপরে তাদের অনলাইন ক্লাসেস শুরু হয়। তারা যখন বোর হচ্ছে, তাদের হাতে আমরা মোবাইল তুলে দিই যে একটু কার্টুন দেখুক বা একটু কিছুদিন সময় কাটুক, যাতে তারা বোর না হয়। এটা সহজ পন্থা হয়ে যায়। একদমই। তো এইটা করতে করতে খুব নর্মালি বাচ্চা রিয়েল ওয়ার্ল্ড থেকে ডিজিটাল ওয়ার্ল্ডে ঢুকে যায়। তো এইবার এই ওয়ার্ল্ড থেকে তো আমাদের ওদের সরিয়ে আনা সম্ভব না, এবং দেখা যায় যে যখন আমরা সরিয়ে আনতে যাই তখন তাদের রিপারকেশনটা ঠিক সেরকমই হয় যেরকম আমাদের হাত থেকে যদি আমাদের পছন্দের জিনিস নিয়ে নেওয়া হয়। কারণ তারাও তো দেখেছে যে আমরা কিভাবে আমাদের মত প্রকাশ করি, তো তারাও সেইভাবেই তাদের মতটা প্রকাশ করে। তো তাহলে আমরা এইটুকু যদি আলোচনা করি যে কিভাবে বাচ্চাকে সরিয়ে না এনে, কারণ প্রযুক্তিবিদ্যা থেকে তাকে সরানো উচিত না, সরিয়ে না আনে তাকে কি কি রুলস আমরা ফলো করতে পারি যাতে বাচ্চাদের ক্ষতিটা কম হয়, মানে ব্যালেন্সড হয়, একদম ব্যালেন্সড হয়। এবং এই রুলস গুলো কিন্তু একদমই সাইন্টিফিক রুলস। তো প্রথমেই যেটাতে আমি আসবো সেটা হচ্ছে যে ডিস্টেন্স রুলস। ডিস্টেন্স মানে দূরত্ব, আমরা সবাই জানি। আপনি যে ডিভাইসটি বাচ্চাকে দিচ্ছেন সেটির সাইজ থেকে, সেটির সাইজ যতটা হবে বাচ্চা যেন তার থেকে 5 টাইমস দূরে থাকে। আচ্ছা, সাপোজ আমি বলছি যে আপনার ডিভাইস, আপনার মোবাইলের সাইজ হচ্ছে 10 ইঞ্চি, এবার বাচ্চাকে থাকতে হবে 50 ইঞ্চি দূরে। তো তাতে দুটো সুবিধা হবে। একটা হচ্ছে যে ডেফিনেটলি আপনাকে একটা কোনো স্ট্যান্ড বা কিছু ইউজ করতে হবে, সেখানে সে বিছানায় শুয়ে এইভাবে মোবাইল দেখতে পারবে না, যে জন্য তার বডি পশ্চারও ঠিক থাকবে এবং তার চোখেরও ক্ষতি অনেক কম হবে। এটাতে দেখা যায় যে 5 টাইমস দূরে যদি না থাকে, তাহলে 2 ঘন্টায় একটা বাচ্চার চোখে যতটা ক্ষতি হচ্ছে 1 ঘন্টায় তার ক্ষতিটা হয়ে যায়। তো সেই কারণে চোখের ড্রাইনেসটা অনেক বেশি ডেভেলপ করে যায় বাচ্চাদের। তো এই ডিস্টেন্সটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের পক্ষে অনেক সুবিধা হবে। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে চট করে স্ক্রোল করা, যেটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটাকে খুব ব্রেক করে, আমার অতটা দূরত্ব থাকলে আমি বোধহয় ওই ফ্রিকোয়েন্সিতে বাচ্চা করতে পারে একদম বাচ্চা করতে পারবে না। খুব ভালো পয়েন্ট বলেছি সেটা। তো এর নেক্সটটা হচ্ছে আমাদের ইলিউমিনেশন রুল। আচ্ছা, ইলিউমিনেশন হচ্ছে ব্রাইটনেস। যে ডিভাইসটি বাচ্চাটি ইউজ করছে তার যে ব্রাইটনেস, যে ঘরে বসে ইউজ করছে সেই ঘরের ব্রাইটনেস 3 টাইমস বেশি হতে হবে। আচ্ছা, কারণ যেটা দেখা যায় যে মোবাইলের একটা বিশাল বড় দিক হচ্ছে এলইডি স্ক্রিন। এলইডি স্ক্রিনে হচ্ছে একটা লাইট ইমিশন হয়। এই লাইট ইমিশনটা সবচেয়ে যেটা ডেঞ্জারাস লাইট সেটা হচ্ছে ব্লু লাইট। ব্লু লাইট ইমিশন হয়, সেটা ন্যাচারালি আসে হচ্ছে সূর্য থেকে, আর আর্টিফিশিয়ালি আসে এলইডি থেকে। এবং ন্যাচারালি কিন্তু এলইডি থেকে যেটা আসে, যেহেতু আমরা অনেক টেকনোলজিক্যালি খুব ভালো ভালো মোবাইল ইউজ করি, সূর্যের আলোর মতো ক্ষতি নিশ্চয়ই হয় না। কিন্তু ক্রমাগত যদি চোখের উপরে এলইডি লাইটটি পড়ে কন্টিনিউয়াসলি, ওদের তো হ্যাবিট হয়ে যায় না কন্টিনিউয়াসলি দেখা, তো দেখতে দেখতে যেটা হয় ওদের একটা
ব্লারি ভিশন তৈরি হয়। তুইও নিজে অনেক সময় দেখবি যে তুই 30 মিনিট কিছু একটা দেখলি, ধর স্ক্রোল ডাউন করছিস বা কিছু একটা তুই মোবাইলে দেখলি, তারপরে তুই একটা তোর খুব ফেভারিট বই নিয়ে পড়তে শুরু করলি, ঝাপসা একদম ঝাপসা। তো বাচ্চাদের ক্ষেত্রেও সেটা হয় যে ওদের রেটিনা সেলসে এফেক্ট করে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে নর্মাল স্লিপ হরমোন, যেটা তো মেলাটোনিন, সেইটা কিন্তু কম সিক্রিয়েশন হয়। সেটার জন্য যেটা হয় নর্মাল স্লিপ সাইকেলটা এফেক্ট করে। বড়দেরও তো তাই। বড়দের আমরা করছি বলেই ওরা করছে, কিন্তু আমরাও অনেক সময় অপারক থাকি, কিন্তু আমরা এতটা স্ট্রেসফুল থাকি না, অনেক সময় মোবাইল আমাদের ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে এই দুটো জায়গা যদি আমরা দেখি যে কি করা যায়, সেটা আমরা হচ্ছে নাইট মোডে করে দিতে পারি মোবাইলটা, আর ঘরের আলোটা, ঘরের ব্রাইট, হ্যাঁ অ্যাবসলিউটলি, ঘরের লাইটটা যদি বেশি থাকে তাহলে কিন্তু চোখের এফেক্টটা অনেক কম হয়। আচ্ছা, থার্ড আমরা বলতে পারি হচ্ছে অ্যাঙ্গেল রুল। অ্যাঙ্গেল রুল হচ্ছে যে বাচ্চা কিভাবে বসবে, কোনোভাবেই যেন ঘাটটা এরকম না থাকে বা শুয়ে এরকম না থাকে। হ্যাঁ, এখন তো সবাই নতমস্তক, রাস্তাতেও লোকে এইভাবেই যাচ্ছে। এটা যে সারা বডি পশ্চারে কিভাবে এফেক্ট করে। একদিকে ভালো হচ্ছে, মানুষ হাম্বল হয়ে যাচ্ছে, সবাই মাথা নিচু করে যাচ্ছে। আর এফেক্টটা যদি এটা হতো না, কিন্তু আনফরচুনেটলি হচ্ছে না। তো যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হচ্ছে হেডেক, ড্রাইনেস অফ আই, আর একটা হচ্ছে নেক আর শোল্ডারে পেন। এটা কিন্তু যে কাউকে এখন জিজ্ঞেস করবি, ইনফ্যাক্ট বাচ্চাদের ক্ষেত্রেও খুব কমন এটা। তো সেইখানে এই অ্যাঙ্গেলটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। মানে সেক্ষেত্রে তুমি বলছো বাচ্চা বসে মানে একটু উঁচু দিকে, মানে আই লেভেলে, যেহেতু আমরা স্ট্যান্ডের কথা বলছি, সেটাকে একটু উঁচু দিকে করলে বা চোখের দিকে করলে, মানে একদম চোখের লেভেলে যাতে ডিভাইসটি থাকে, বেশ সেটা খেয়াল রাখতে হবে। এইবার হচ্ছে যেটা 4 নম্বর, বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে আমি বলবো যে কন্টেন্ট কি দেখছে মোবাইলে। ঠিক, সেটা সবচেয়ে সুবিধা হয় যদিও মোবাইলের জায়গায় টিভি ইউজ করে, তাহলে যেটা হয় যে বাড়ির সবাই বড়রা যাতায়াত করছে, আমরা দেখতে পাচ্ছি যে ও মোবাইলে, ও টিভিতে কি দেখছে। তো এইবার কন্টেন্টের মধ্যে বাচ্চারা বেশিরভাগই থাকে হচ্ছে কার্টুন দেখে। তো কার্টুনের কি ধরনের কার্টুন দেখছে, তার ব্যবহার কিরকম এবং তার অ্যাকশনটা কিরকম। যেমন অনেক কার্টুন আছে একটু ল্যাঙ্গুয়েজটাও ভীষণ ইম্পর্টেন্ট। কিছু কিছু কার্টুন আছে যেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুব একটা ভালো নয় মানে বলছি না যে কোনো রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, মানে পলিশড নয় এবং অ্যাকসেন্টও কিন্তু ঠিক নয়। অনেক বাচ্চাকে আজকাল আমরা পাই যে একদম কার্টুন ক্যারেক্টারের মতন করে কথা বলছে, মানে ইনফ্যাক্ট অনেক বাচ্চা তো গলাও ওইভাবে, মানে ওই টোনেই। বাচ্চারা তো সত্যি কথা বলতে খুব ট্যালেন্টেড হয় এবং তারা যেটা দেখে ভীষণ ভালো তারা অ্যাডাপ্ট করতে পারে। তো সেই জন্য সেই জায়গাটা কার্টুন ক্যারেক্টার খুব কালারফুল হয়, ফ্লেক্সিবল হয়, ওটা ওদের কাছে খুব আকর্ষণীয়। তো ন্যাচারালি ওরা সেটাকে ইমিটেট করতে স্টার্ট করে। তো এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে স্পেসিফিক্যালি কি ধরনের অ্যাকশন হচ্ছে কার্টুনে। যেমন অনেককে দেখেছি যে পপাই নিশ্চয়ই তুই নাম শুনেছিস, সে স্পিনাচ খাচ্ছে, ফাইট করছে। এবার ছোটা ভীম লাড্ডু খাচ্ছে, ফাইট করছে। তো এই যে এই কনসেপ্টটা, এটা না হয় আমরা বুঝতে পারছি, কিন্তু একদম বাচ্চা যখন দেখছে সেই কিন্তু জিনিসটাকে দুভাগে দিচ্ছে যে ফাইটিংটা তার মানে একটা বিরাট বড় অংশ আমাদের জীবনে এবং অ্যাচিভমেন্ট, মানে ওটা খেলে আমি এমন শক্তিশালী হব যে আমি পরাস্ত করতে পারবো। আমার নরমাল আমার রিঅ্যাকশন কোনো ব্যাপারে বা রেসপন্স ফাইটিং হতে পারে, এবং সেখানে কিন্তু সেই জায়গাটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতন, কারণ আমরা পুরো কার্টুনটাকে অ্যাপ্রিসিয়েট করছি। এবার সে যখন স্পিনাচ বা লাড্ডু খাচ্ছে, সেটা মনে করছে ওটা অ্যাকচুয়ালি এটা ফাইটিং করার জন্য খাওয়া। অনেক সময় দেখেছি যে কোনো একটা ধরুন ওকেশনে বাচ্চা লাড্ডু খাচ্ছে, লাড্ডুকেই ফাইট করতে চায় আরেকটা বাচ্চা, কারণ ছোটা ভীম তো ওটা করে একদম, মানে ধরেই নিয়েছে যে মানে এটাই হচ্ছে নর্মাল, আফটার অল দ্য এন্ড অফ দ্য ডে বাচ্চা। তো এইগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে মানে ভীষণ ভাবেই বাচ্চার ক্ষতি হওয়া থেকে আমাদের কিন্তু কন্ট্রোল করা সম্ভব। মানে তাহলে তুমি বলছো যে যদি টিভিতে সেটা সম্ভব না হয় কনভার্ট করা, অ্যাটলিস্ট কাছাকাছি থাকা, যাতে কান অব্দি বড় কারুর আসে যে ও কি দেখছে বা শুনছে। বেশ, এটা তো গেল ধরো
মোবাইল ফোনের কথা, কিন্তু আমরা কিন্তু একইভাবে এরকমও দেখছি যে বাচ্চা আজকের দিনে মোবাইল ফোনে যেরকম ভাবে আসক্ত, ভিডিও গেমসেও একই রকম ভাবে তাদের একটা ভীষণ রকম আসক্তি, এবং সেটা নিয়ে তারা বাবা মার সঙ্গে ঝগড়া অবধি করে ফেলছে। আমি আরেকটু হয়তো বড় বড় বাচ্চাদের কথা বলছি, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে প্রথমত হচ্ছে যে বাচ্চা প্রথম দিন থেকে তো ভিডিও গেম খেলতে শুরু করে না, তো তাকে যখন মোবাইল তার হাতে ধরাচ্ছি তখন একটা জিনিস মাথায় রাখতে হবে অ্যাজ আ প্যারেন্ট, যে আমার রোলটা কি এখানে। এই যে টাইম ধরে মোবাইল দেখতে দেওয়া, এটা আমরা রিওয়ার্ডও করি অনেক সময়, যে তুমি এটা করলে আমি তোমাকে আধ ঘন্টা ফোন দেখতে দেবো। একদম, মানে সেই জন্য কি হয়, ফিক্সড কোনো টাইম থাকে না, বাচ্চা যখন তখন মোবাইল পেয়ে যাচ্ছে। তো এই সময়টা যে টাইম ধরে মোবাইল দেখতে দেওয়াটা যে একটা নর্মাল রুল, সেটা তখনই আমরা একটা বাচ্চাকে বোঝাতে পারবো যখন আমরা সবসময় মোবাইল দেখবো না। এটা খুব নর্মাল হয় যে আমরা অফিস থেকে ফেরার পরে আমাদের রিল্যাক্সেশন টাইমটা রাখি কিন্তু মোবাইল, একটুখানি কাত হয়ে খাটে শুয়ে কন্টিনিউয়াসলি মোবাইল স্ক্রল করতে। ইনফ্যাক্ট মানে আমি আমার কথা বলতে পারি, তুমিও হয়তো রিলেট করতে পারবে, আমাদের বই পড়ার সময় কিন্তু অনেক কমে গেছে। একদমই কমে মানে এত বই পছন্দ করতাম, সেই বই পড়ার সময়টা কিন্তু ওই মানে যেহেতু অডিও ভিজুয়াল একটা লুক্রেটিভ মিডিয়া, আমাদের কিন্তু বেশ বই পড়ার থেকে মনে হয় চট করে ওইটাই আমরা শিফট করে যেতে পারি। একদমই, কারণ বই পড়তে গেলে না এখন খুব কনসেন্ট্রেট করতে হয়, ফোকাস করতে হয়, যেটা একটা চলন্ত স্ক্রিনে করতে হয় না। তো ন্যাচারালি এই জায়গাটা আমরা যখন ইউজ করি মোবাইল, আমাদের একটা ভাবছি হয়তো আমাদের রিল্যাক্সেশন হচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু মানে 1 মিনিটে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাম্প করে চলে যাচ্ছি এবং একটা টপিক থেকে আরেকটা টপিকে জাম্প করছি। তো এইখানটায় আমাদের যদি সম্ভব না হয় আমাদের পক্ষে, যে মনে হতে পারে আমরাও তো স্ট্রেসফুল, আমাদেরও তো দরকার, তাহলে যতটা বাড়ির বাইরে মোবাইলটা ঘেটে বাড়িতে ফেরা, মানে যতটা সম্ভব আর কি, সেটা যদি জানি হয়তো একটু মানে অসম্ভব কথাই বলছি, তবুও বাচ্চার জন্য যতক্ষণ না বাচ্চা এমন একটা স্টেজে পৌঁছচ্ছে বোঝার মতো, আর বোঝার স্টেজের এই জায়গাটা যদি আমরা হ্যান্ডেল করতে পারি তাহলে বাকিটা ভীষণ ইজিয়ার হয়ে যায় বাচ্চাকে মানুষ করা। তো সেক্ষেত্রে বাড়িতে ঢুকেই মোবাইল নিয়ে না বসে যে বাচ্চার সাথে একটু কথা বলা, বা ধরুন বাচ্চা যখন পড়তে বসছে তখন অনেক সময় দেখা যায় যে মা পাশে বসে মোবাইল দেখছে কিন্তু বাচ্চাকে হোমওয়ার্ক দিয়ে, তো এই জায়গাটা বাচ্চা কিন্তু ভাবে তাহলে কোনটা নর্মাল, আবার পড়াশোনা করাটা নর্মাল না, যে মা এর মধ্যে যে মোবাইল দেখছে, মাকে যখন বলছে মা এটা কি হবে, মা কিন্তু মাল্টিটাস্কিং করছে। তো এই সময়টাও কিন্তু অ্যাজ এ রোল মডেল আপনাকে বোঝাতে হবে যে মোবাইলের একটা ফিক্সড টাইম আছে। তো এই নাম্বার 1 এটা। এছাড়া হচ্ছে যে ভিডিও গেমস এর ব্যাপারে যখন মনে হবে যে বাচ্চাকে আপনি ভিডিও গেমস খেলতে দেবেন, কারণ আপনার মনে হওয়ার থেকেও বড় সে নিজেই মনে করবে, কারণ সে স্কুল থেকে শিখে আসবে, সে বলবে যে বন্ধুরা এই গেমসটা খেলে, তো এটা নিয়ে বাড়িতে অশান্তি হবে, এবং আপনারও কোনো একটা সময় মনে হতে পারে যে বাচ্চাকে আমি এটুকু দিতে পারছি না। সেক্ষেত্রে সব থেকে ভালো হয় বাচ্চাকে যদি 2D গেম খেলতে দেওয়া হয়। 12 বছরের আগে কোনোভাবেই বাচ্চাকে 3D গেম খেলতে দেওয়া যাবে না। আচ্ছা, মানে এটার কোনো সায়েন্টিফিক কারণ? এটার একটা কারণ হচ্ছে যে 3D গেম একটা 360 ডিগ্রি একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের সৃষ্টি করে, যার জন্য বাচ্চা কিন্তু টোটালি রিয়েল ওয়ার্ল্ড থেকে আলাদা হয়ে যায়। আর 12 বছরের পরে হলেই যে আমি বলছি না তাকে 3D গেম দিয়ে বসিয়ে দিন, এটা উচিত না এই কারণে, কারণ নিউরোপ্লাস্টিসিটি ব্রেনের, যেটা অ্যাকচুয়ালি অ্যাডপ্ট করার যে ক্ষমতাটা এই সময় 12 বছরের আগে অবধি প্রচন্ড হাই থাকে। তো বাচ্চা যেটা দেখে তার সেইভাবে ব্রেন ওয়্যারিংটা হচ্ছে, তো ন্যাচারালি এই 12 বছরের আগে এফেক্টটা অনেক অনেক বেশি হয়। তো সে 12 বছরের আগে 2D যেমন ক্যান্ডি ক্রাশের 2D, তারপরে ফায়ার একটা কি গেম আছে, মানে আমার নিজের ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে আমাকে অনেক কিছু গেমস খেলতে হবে বাচ্চাদের সাথে। ফ্রি ফায়ারটা হচ্ছে 3D গেম। আচ্ছা, পাবজি 3D গেম, সেগুলো কিন্তু কোনোভাবেই 12 বছরের আগে তাকে করতে না দেওয়া, কারণ ওই সময় যেটা হয় আমাদের তো যেরকম হার্ট রেটের মতো ব্রেন ওয়েভসও আছে, ব্রেন ওয়েভস এত অ্যাক্টিভ হয়ে যায়, কারণ একটা গেম মানে হচ্ছে ফুল ফোকাস, অ্যাবসলিউটলি ফুল ফোকাস,
মানে ফাস্ট মুভমেন্ট, হাই রিফ্লেকশন, কালার ফ্লাকচুয়েশন সাংঘাতিক বেশি। মানে এত কিছু একসঙ্গে ওর সামনে মানে এত কিছু, এই তিনটে জিনিস ওকে পুরোপুরি ও কনসেন্ট্রেট করছে ওটার উপরে। সুতরাং এইটুকু তো আমরা যে কোনো নর্মাল মানুষও বুঝতে পারি যে কিভাবে আমাদের চোখে এফেক্ট করছে এটা, তাহলে একটা বাচ্চার চোখে কিভাবে এফেক্ট করে যখন সে ডেভেলপিং স্টেজে আছে। তো এই জায়গাগুলোকে যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু তাকে সরিয়ে না নিয়েও এসেও সংসারে অশান্তি না করেও কিন্তু অনেকটা তার কম ক্ষতি আমরা করতে পারি। বেশ, তাহলে মোটামুটি এরকম একটা জিনিস আমরা বুঝলাম যে এরকম একটা প্রযুক্তিগতভাবে যখন আমরা সত্যি এগোচ্ছি, আমরা বাবা মা হিসেবে কখনোই বাচ্চাদের পেছনে টেনে রাখতে চাইবো না। তারা প্রযুক্তিতে থাকুক, কিন্তু আমরা তাদের আরেকটুখানি গাইড করলে, একটু সাহচর্য দিলে তারা এই প্রযুক্তির সঙ্গে জীবনটাকে, বাস্তবটাকে ব্যালেন্স করতে পারবে। নিশ্চয়ই করতে পারবে। আর আমার ধারণা যে এখনকার মা বাবারা এতটাই তারা স্মার্ট এবং এতটাই তাদের সন্তানদের জন্য চিন্তা ভাবনা এতটাই তীক্ষ্ণ যে আমরা যদি তাদের কোনো প্রপার ইনফরমেশন দিই সেটাকে তারা কাজে লাগাবে, যদিও সেটা তাদের বিলিফ সিস্টেমের সাথে কন্ট্রাডিক্ট হয়। তাহলে ওই ছোট ছোট কিছু স্ট্রাগল, মানে যদি সেটাকে স্ট্রাগল বলি, যে নিজেদেরকে একটু মেনটেন করা আর বাচ্চাদের সাথে আরেকটু সময় কাটানো এবং পুরো ওই প্রসেসটাকে, মোবাইল দেখার প্রসেসটাকে একটু গাইড করে দেওয়া, যে কি দেখবো, কতক্ষণ দেখবো, কিভাবে বসে দেখবো, সেইটা যদি আমরা একটু গাইড করে দিতে পারি তাহলে তাদের চাওয়াটাও থাকবে, আমরাও যেটা চাইছি সেটা আমরা রাখতে পারবো। থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রোল মডেল। আমরা কিভাবে মোবাইল দেখছি এটাও কিন্তু ভীষণ ভীষণ, কিভাবে দেখছি, কি দেখছি। আমার মনে হয় যে আমরা যতটা এটা নিয়ে চিন্তিত বা যতটা ভাবিত, নিশ্চয়ই ভাবনার বিষয়, সেটা অস্বীকার করার নয়, কিন্তু সেটাতে এইটুকু এফর্ট দিলে বা এভাবে ভাবলে আমরা হয়তো আপাত দৃষ্টিতে এটাকে সমস্যা না মনে করে প্রযুক্তির সঙ্গে চলা মনে করতে পারি, এবং সেটাতে বাচ্চার এবং আমাদের দুজনেরই ভাবনা চিন্তার সামঞ্জস্য হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ।